তন্ত্র, মন্ত্র, কালো জাদু, ডাকিনী তন্ত্র এসব মানুষকে এনে দিতে পারে অসীম ক্ষমতা, অনাবিল আনন্দ আর অফুরন্ত সুখ, কিন্তু তার বদলে কেড়ে নেয় এমন কিছু যা কল্পনারও অতীত। এই অন্ধকার জগৎ তাই বড়ই ভয়ঙ্কর। এখানে যা পাবে তার থেকে হারাবে অনেক বেশি। তবু মানুষ ছুটে যায় শয়তানের কাছে আর জড়িয়ে পড়ে কাল কাল ধরে চলতে থাকা এই মৃত্যু চক্রের চক্রব্যূহে। নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ, ফিয়ার ফিদার থেকে। আর আজ আপনাদের জন্য রয়েছে ওপার বাংলার স্বনামধন্য লেখক জাকিউল অন্তুর দুর্ধর্ষ কাহিনী নীলকণ্ঠ। জাকিউল অন্তু জন্ম 1995 সালের 13 জানুয়ারি। মুকুল নিকেতন হাই স্কুল ও ব্রহ্মপুত্র রেসিডেন্সিয়াল কলেজ থেকে পাশ করে বর্তমানে ইউনিভার্সিটি অব রাজশাহীতে ল নিয়ে শিক্ষারত রয়েছেন। এছাড়াও তার বেশ কিছু গল্প বিভিন্ন প্রকাশনা থেকে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাছাড়াও তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেলেও নিয়ে আসেন নতুন নতুন অডিও বুক। তার চ্যানেলের নাম দি স্টোরি হান্টার্স। তবে চলুন আর সময় ব্যয় না করে শুরু করা যাক আজকের গল্প নীলকণ্ঠ। পড়ার টেবিল থেকে উঠতে যাব এমন সময় কানে এলো একটা অদ্ভুত শব্দ। রাত 3:10 বাজে। দুদিন পর ফাইনাল ইয়ার পরীক্ষা। সারা রাত পড়ার ইচ্ছে ছিল, কিন্তু 3টে পার হবার পর থেকেই আমার উপর স্বয়ং কুম্ভকর্ণ এসে ভর করে। চোখের পাতা ভারী হয়ে আসে, ঝাঁপির মতো আচমকা নেমে এসে চোখ দুটোকে বন্ধ করিয়ে ছাড়ে। ঢুলু ঢুলু চোখে কোনো মতে রুমের দরজাটা লাগিয়ে দিলাম। আবার শোনা গেল শব্দটা, একটা শীষ দেবার মতো শব্দ। শব্দটার উৎস সম্পর্কে জানার একটা কৌতূহল কাজ করছিল, কিন্তু ঘুম ঘুম চোখে সেদিকে মনোযোগ দেবার ইচ্ছে হলো না। মাথার উপরে টিনের চাল, চালের ঠিক ওপরেই একটা বেল গাছের ডাল ঝুলছে। গাছের বেল পেকে গেলে মাঝে মধ্যে আচমকা দড়াম করে চালের ওপর এসে পড়ে, আর সেই শব্দে আত্মা খাঁচা থেকে বেরিয়ে আসতে চায়। 2 বছরে ওই দুমদাম শব্দে অভ্যস্ত হতে পারিনি। যতবারই চমকে উঠেছি ততবারই মেসের মালিককে মনে মনে গালি দিয়েছি। মেস মালিক কি আর জায়গা পাননি মেস করার? সোজা বেলগাছের তলায়। ন্যাড়া নাকি বেলতলায় 2 বার যায় না। যদি কোনদিন ন্যাড়া হই তবে আগে এই বেলতলার মেস ছাড়ব। শীতে পাতা ঝরার সময় দূরের গাছগুলো থেকেও চালের ওপর উড়ে চলে আসে মরা পাতা। মৃদু লয়ের বাতাসে শুকনো পাতার খসখসে শব্দটা বিচ্ছিরি লাগে। গভীর রাতে ঘুম ভেঙে যায় সেই শব্দে। মনে হয় চালের ওপর খসখসে চামড়ার কোনো সরীসৃপ জন্তু খুব সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে। আজকের শব্দটা অনেকটা ওরকম, তবুও কোথায় যেন একটা ছন্দ আছে। খানিক পরপর সেই ক্ষীণ অথচ তীক্ষ্ণ শব্দটা কানে আসছিল। মাঝখানে খানিক বিরতি দিয়ে আবার শুরু। এবার চিন্তা হতে লাগলো, কারণ শব্দের মাত্রা বেড়ে গেছে। শব্দটা যেখান থেকেই আসুক সেটার অবস্থান আমার ঘরে।
কুম্ভকর্ণের ঘুম ধীরে ধীরে কর্পূরের মতো উবে যেতে লাগলো। খাটের কাছে যেতেই লাইট অফ করে দিয়েছিলাম, সেটা আবার জ্বালিয়ে দিলাম। বরাবরের মতো চরম অগোছালো রূপ। কোথায় যে কোন জিনিস রেখেছি তার হিসেব আমি নিজেই জানি না। টেবিল থেকে ছোট টর্চটা নিয়ে রুমের চার কোনায় জঞ্জালের পেছনে ভালো মতো দেখতে লাগলাম। চশমা ছাড়া প্রায় অন্ধ আমি। চোখের ওপরের -2.5 পাওয়ারের চশমাটা আজ কেন জানি বেশ ভারী লাগছে। শরীরটা দুর্বল হয়ে আছে তাই বোধ হয়। একটা ব্যাপার খেয়াল করে বেশ অবাক হলাম। আমি যেদিকে টর্চের আলো ফেলছি শব্দটা ঠিক তার বিপরীত দিক থেকে শোনা যাচ্ছে। বাইরে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। হতে পারে টিনের চালে গাছের পাতা পড়ে এমন শব্দ হয়েছে। মেসের সবাই ঘুমে। আমার ঠিক পাশের রুমেই বন্ধু আনাম থাকে। ও আমার চাইতেও অনেক পুরাতন বোর্ডার। আগে থেকেই মেসের সব কিছুতে অভ্যস্ত। তবুও আমার মনে হলো আজকের শব্দটা ওর কাছেও একই রকম অদ্ভুত লাগবে। হঠাৎ টর্চের আলো চকিতে ঘুরে গেল আমার পেছন দিকে, আমার অজান্তেই। কারণ এইবার শব্দটা আমার ঘাড়ের ঠিক কাছে শোনা গেছে। হ্যাঁ, স্পষ্ট শুনেছি, কোনো ভুল নেই। শব্দটার উৎস আমার বুঝতে আর কোনো অসুবিধাই হচ্ছে না। আমার শির দ্বারা বেয়ে একটা প্রাণী ঘাড়ের দিকে উঠে যাচ্ছে। তার দেহ কাঁটাযুক্ত। পিঠের যে জায়গাগুলোয় ভর দিয়ে সে আমার ঘাড় অব্দি উঠে এসেছে, সে জায়গাগুলোতে যেন কেউ ছুরি দিয়ে বারবার আঘাত করছে। না, রক্তপাত হয়নি, কিন্তু নরক যন্ত্রণা কাকে বলে সেটা বুঝতে পারছি। পিঠের মাংসে কাঁটা দিয়ে বিধিয়ে বিধিয়ে উপরে উঠে যাচ্ছে প্রাণীটা। কিন্তু এতদিন পর আবার কেন? সব তো শেষ হয়ে গিয়েছিল। জীবনটাকে আবার নতুন করে শুরু করেছিলাম। আবার সেই ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আমাকে। আল্লাহ! প্রাণীটার কণ্ঠ থেকে আবার বেরিয়ে এলো শব্দটা, হাড় হিম করা হিস হিস শব্দ। কানের কাছে ফোঁস করে উঠে তার বিষাক্ত ছোবল বসিয়ে দিল আমার গলার কাছে। চোখের পলকেই 4টে দাঁত বসে গেল আমার ঘাড়ের মাংসে। পেশিতে সিরিঞ্জের সুই বিধিয়ে দেওয়ার পর তরল ওষুধ যেমন অনুভব করা যায়, তেমনই অনুভব করতে পারছি ওর উষ্ণ বিষের ধারা। গলিত সীসা যেন ঢুকে যাচ্ছে আমার ঘাড়ের প্রতিটি রগে। আমি মরবো না ওই ভয়ানক বিষে। আমার বদলে অন্য কেউ হলে ওই প্রাণীটা যখন পিঠ পেয়ে উঠছিল তখনই মারা পড়ত। শুধু ওর বিষ তাতে নয়, ওর দেহে যে বিষ আছে তাতে শেষ করে দেওয়া যায় সম্ভবত হাজার হাজার মানুষকে। কয়েক মুহূর্তের মধ্যেই শেষ করে ফেলা সম্ভব হাজারো তাজা প্রাণ। অশুভ ক্ষমতার অধিকারী এই প্রাণী শুধু আমাকেই কিছু করতে পারবে না, ওকে সেই ক্ষমতা দেয়া হয়নি, কিন্তু আমাকে যন্ত্রণায় জর্জরিত করে ফেলার শক্তি ওর আছে, যেটা সাক্ষাৎ মৃত্যুর চাইতেও খারাপ।
আমি সেই যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করতে করতে শেষ পর্যন্ত আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই থপ করে পড়ে গেলাম। পাশে থাকা বইয়ের তাকের উপর রাখা স্টিলের গ্লাসটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে চুরে ঠং করে একটা বিকট শব্দ করে উঠল। পাশের ঘরে বন্ধু আনাম শোনেনি তো? আমি আনামের ঘরে একটা মন্ত্র পড়ে ফু দিয়েছিলাম যেন ওর ঘুমটা আরো গাঢ় হয়। অনেকদিন পরে ধরনের কাজ করতে গিয়েছিলাম। একটা বিশাল ভুল হয়ে গেছে। আমার ভেতরকার অবশিষ্ট ক্ষমতা আগের মতন আর কার্যকরী নেই, কারণ গ্লাসটা পড়ার কিছুক্ষণের মধ্যেই আনামের ঘুম ভেঙে গেছে। বরাবরের মতোই ও ভেবেছে বেড়াল খাটের তলায় লুকিয়েছিল, সেই লাফাতে গিয়ে শব্দ করেছে। ঘুমের ঘোরে উঠে দাঁড়িয়েছে আনাম। আমি প্রমাদ গুনছি, আমার এই রুমে এলেই যে ভয়ানক কাণ্ড ঘটে যাবে। আমি ওর ভারী শরীরের থপ থপ শব্দে পায়ের আওয়াজ পাচ্ছি। এদিকেই আসছেও, কিন্তু আসলে যে কি ওর সাথে ঘটতে পারে তা তো ও নিজেও জানে না। কিন্তু আমি যদি ওকে ঘরে ঢুকতে না করি তাহলে আরো দ্বিগুণ আগ্রহ নিয়ে ঘরে ঢুকবে। ভাবে বন্ধু হয়ে আমি কি এমন লুকাচ্ছি ওর কাছ থেকে। উঠে যে দরজা বন্ধ করে দেব সেই উপায়ও তো নেই। শরীর থেকে সমস্ত শক্তি যে শুষে নিয়েছে প্রাণীটা। ধীরে ধীরে বড় হচ্ছে গলার 4টে ছিদ্র। মনে মনে চাইছি প্রাণীটা আবার ওর আগের অভ্যাস অনুযায়ী আমার দেহ ভেদ করে আশ্রয় নিক হৃৎপিণ্ডের পাশে গিয়ে। ওকে যেন আগের মতন দেহের বাইরে ছুঁড়ে না ফেলি সেই জন্য। আনাম যদি এই মুহূর্তে ওকে আমার ঘাড়ে দেখে তাহলে মেসের সবাইকে জাগিয়ে তুলবে। মেস উঠবে মাথায়। এতে শুধু ওর নয়, মেসে অন্যান্য যারা আছে তাদের সবার ক্ষতি হয়ে যেতে পারে। প্রাণীটা যদি জানে যে ওকে নিয়ে সমস্যা হচ্ছে তবে সে কাউকে ছাড়বে না, কাউকে না। বিভৎস প্রতিশোধ নিতে প্রাণীটা জুড়ি নেই। কিন্তু আনাম আসার আগেই আমার দেহের ভেতরে আশ্রয় নিল প্রাণীটা। ঘুমে ঢুলতে থাকা আনামকে কৈফিয়তের সুরে বললাম, পানি খেতে গিয়ে পিছলে পড়ে গেছি রে, মারাত্মক ব্যথা পেয়েছি। আমাকে ধরে ওঠা তো। ও কি বুঝলো জানি না, 2 মিনিট হাঁ করে আমার দিকে তাকিয়ে থেকে ওর মোটা হাত দুটো বাড়িয়ে দিল আমার দিকে। আমি ওর হাত ধরতে যাব এমন সময় মনে পড়ল, আরে আরেকটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। ভাগ্য ভালো যে ওর গায়ে আমার হাত লাগেনি, লাগলে দুর্ঘটনা ঠেকানো যেত না যে। মুখে ফেনা উঠে সাথে সাথে মারা পড়ত বন্ধু। নীলকণ্ঠ যতক্ষণ আমার দেহে অবস্থান করবে ততক্ষণ আমি নিজেও যে একটা মহা বিষধর প্রাণী। প্রাণীটাকে নীলকণ্ঠ নাম আমি দিয়েছি। বাস্তবে ওটা পাখির নাম হলেও ওর গলায় ফুলে ওঠা নীলাভ বিষের থলি দেখে প্রথম মুখ থেকে বেরিয়ে আসে ওই নীলকণ্ঠ নামটি। একটা বিষাক্ত সরীসৃপকে নাম ধরে ডাকতে ইচ্ছা করবে তা ভাবিনি। অবশ্য যদি ওটা জন্ম থেকেই সাপ হতো তাহলে অবশ্য ভিন্ন কথা ছিল। ওর উপস্থিতিতে আমার গায়ের চামড়া বা নিঃশ্বাসের সংস্পর্শে এলেই পৃথিবীতে 2-3 মিনিটের অতিথি হয়ে যাবে সেই ব্যক্তি। জীবের তলায় মারণ বিষ সায়ানাইড রাখলেই একমাত্র এই অনুভূতি হয়। তাই ও কিছু বুঝে ওঠার আগেই শরীরের সমস্ত শক্তি এক করে বুক সেলফ ধরেই শটান উঠে দাঁড়ালাম। তারপর এক লাফে খাটে গিয়ে বসলাম। আনাম একটু অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে, যেন কি করছি ঠিক বুঝে উঠতে পারছে না। না পারেরই কথা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কিন্তু ওর রুমে যাচ্ছে না কেন? অন্য দিনের মতো ঘুম ভেঙে যাওয়ায়
আড্ডা দিবে এমন প্ল্যান করে বসেনি তো? তাহলে তো সর্বনাশ। অনেক কষ্টে নিজের দম বন্ধ করে রেখেছি। দম ছাড়লেই ঘরে ছড়িয়ে পড়বে নীলকণ্ঠের বিষ। আনাম আর এগোলো না, ঘুরে নিঃশব্দে রুমের দিকে চলে গেল। ওর ঘুমটা ঠিক মতো না ছাড়াতেই রক্ষা। আমি হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম, বুক ভরে শ্বাস নিলাম। ইচ্ছা নেই, ঘুম ধরছেও না, তবু আমাকে ঘুমোতে হবে। না ঘুমোলে নীলকণ্ঠ যে আমাকে ছেড়ে দেবে না। ঘুমে থাকলে দেহের আত্মা শরীর থেকে বেরিয়ে আসে। আত্মাহীন দেহ নীলকণ্ঠের কাছে মূল্যহীন, তাই সে আত্মার সাথে বেরিয়ে আসবে দেহ থেকে। পরে ঢুকে পড়ার আগেই আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু তার জন্যে আবার ফিরে যেতে হবে কালীগোলা অন্ধকার স্মৃতির রাজ্যে, বিষ আর বিষাদের মেলবন্ধনে গঠিত এক রাজ্যে। টিনের চালে বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে পাচ্ছি। আহত দেহ আরাম পাচ্ছে, চোখ ঘুমে জড়সড় হয়ে আসছে। হৃৎপিণ্ডের পাশে ঘাপটি মেরে থাকা গড় লুগড়ে দেওয়া প্রাণীটা তার দেহের কাঁটা দিয়ে ফোড় করে দিচ্ছে বুকের বাম পাশ। প্রচণ্ড ব্যথা আছে, অথচ কোনো রক্তপাত নেই। এক দুঃসহ অনুভূতি। অবশেষে চোখ বন্ধ হলো, আর একটা বিশালাকার সাপের চেহারা ফুটে উঠল মনের দেয়ালে। একটা সিংহাসনে কুণ্ডলি পাকিয়ে বসে আছে সে। এই সাপ সাধারণ কোনো সাপ নয়, এর নাম এপোফেস। মিশরে এই দেবতাকে পূজা করা হতো এক সময়। এবার দৃশ্যপট পাল্টে এক মহিলার চেহারা ফুটে উঠল চোখের সামনে। এই মহিলার নাম মনসা। ভারতবর্ষে একে সাপের দেবী হিসেবে পূজা করা হয়। আমার সাথে নীলকণ্ঠের পরিচয়ের পর থেকে এই দুজনকে নিয়ে রোজ দেখতাম বিভৎস সব দুঃস্বপ্ন। যেদিন ডাব কাটতে গিয়ে আমার ডান হাতের বুড়ো আঙুলটা কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। ব্যথার চাইতেও বেশি অসহ্য ছিল বিকলাঙ্গ না হবার আকুতি। ভয়ের চোটে বাড়ি ফিরতে পারলাম না। ডাব কাটার সময় গ্রামের এক বন্ধু সাথে ছিল। ওকে হাত পা ধরে রাজি করালাম খবরটা যেন চাপা থাকে। সন্ধ্যার পর হাত থেকে আলাদা হওয়া আঙুল একটা পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে নিয়ে চলে গেলাম বুড়ো খবিশের কাছে। দানবাকৃতি পুরাতন বটগাছের তলায় যে বিশাল ফাটলটা আছে, সন্ধ্যার পর সেখানেই গুটিসুটি মেরে বসে থাকে বুড়োটা। ওনা কি সব খারাপ জাদু মন্ত্র জানে, মানুষের ক্ষতি করে বলেও শুনেছি। ও নাকি অনেক ক্ষমতা, তাই সবাই ওকে বুড়ো খবিশ বলে ডাকে। কেউ কেউ বলে বুড়ো খবিশ মানুষ নয়, জিন, ভূত গোছের কেউ। আবার এটাও বলে সুযোগ পেলে মানুষের উপকারও করে সে। আমি শেষ ভরসা হিসেবে ডাক্তারের কাছে না গিয়ে ওর কাছে এসেছি। ওই কাটা আঙুল জোড়া লাগাবার ক্ষমতা কোনো ডাক্তারের নেই। ঘটনাটা ঘটেছে বিকালে, আর এখন অন্ধকার নেমে এসেছে। চটচটে রক্ত ভেজা ফুলে ওঠা কাঁচা ঘায়ের যন্ত্রণায় প্রায় মূর্ছা যাচ্ছিলাম। নিজের ধৈর্য শক্তি দেখে নিজেই অবাক হয়েছি। তার চেয়ে অবাক হয়েছি বুড়ো যখন বলল সে আমাকে সাহায্য করবে।
তবে অশুভ কালা জাদুর দুনিয়ায় যে উপকার পাওয়া যায় তার বিনিময়ে দিতে হয় কঠিন পরীক্ষা, উৎসর্গ করতে হয় নিজের পরবর্তী জীবনের শান্তি। সুখ আসে জীবনে, কিন্তু শান্তি কোনোদিনই ফিরে আসে না। আমার তখন এত কিছু শোনার সময় নেই। আমার আঙুল আবার আগের জায়গায় ফেরত চাই। ব্যথায় কাতরাচ্ছিলাম। বুড়ো কি যেন বিড়বিড় করে বলাতে অনেকটা কমে গেল ব্যথা। তাতে বুড়োর কাজের প্রতি ভরসা বেড়ে গেল। বুড়োর সাবধান বাণী আর মাথায় রইল না। কি বা হবে? কাঁটা আঙুল জোড়া লাগানো গেলে তো আর কিছু চাই না আমার। আমি রাজি হয়ে গেলাম। তখন বুড়ো আমার বিচ্ছিন্ন হয়ে যাওয়া আঙুলটা তার মুঠোর মধ্যে প্রথমে শক্ত করে ধরলেন। তারপর নিচে পড়ে থাকা ময়লা ঝোলা থেকে একটা চাকু বের করে কুচি কুচি করে ছাড়িয়ে নিলেন আঙুলের অবশিষ্ট মাংস। দেখলাম বট গাছের কোণে যে মশাল জ্বালানো হয় সেটার আঙুলে জায়গা হলো কাঁচা মাংসের। মাংস খুলে নেওয়ার দৃশ্যটা দেখে গা কেমন শিউরে উঠেছিল। হাজার হোক, ওটা তো আমারই দেহের মাংস। তবুও অধীর আগ্রহে বুড়োর কার্যকলাপ দেখতে লাগলাম। বুড়ো রক্তাক্ত সাদাটে হাড়ের টুকরো নিয়ে চোখ বন্ধ করে আবার বিড়বিড় করতে লাগলেন। সময় কেটে যেতে লাগলো, কিন্তু কিছু হচ্ছে না। ভাবলাম, বুড়ো খুবই বাস্তবে পাগল নয় তো? ওর কাছে শুধু শুধু আঙুলটা হারালাম না তো? কিন্তু না, উত্তরটা পেলাম বুড়োর কর্মকাণ্ডের মধ্যেই। আমার হাড়গুলো মুঠোর মধ্যে চেপে সে কর্মর করে শব্দ করতে লাগলো, যেন হাতের মধ্যে লুডোর ছক্কা নাড়ানো হচ্ছে। বুড়োকে আমার কাছে আসতে হলো না। ও দূরে থাকতেই আমি আমার কাঁটা আঙুলের জায়গায় একটা কিছুর উপস্থিতি লক্ষ্য করলাম। ঘায়ের ভেতর থেকে জীবন্ত কিছু একটা ভীষণভাবে নড়ে চড়ে উঠছে। তার দৈর্ঘ্য আমার বুড়ো আঙুলের প্রায় সমান, তবে দেখতে সে মোটেই আঙুলের মতন নয়। প্রথম দর্শনে বেশ ভয় পেয়ে গেলাম। আমার আঙুলের গর্ত থেকে বের হচ্ছে সর্পিল কাঁটাযুক্ত কোনো প্রাণী। সেটার মুখ আছে, লালাবো ভয়ঙ্কর চোখ আছে। অন্ধকারে ভাটার মতন জলে সে চোখগুলো। হেস করতে থাকা লকলকে একটা জিহ্বা আছে। সাপের সাথে চেহারার বেশ মিল আছে। চারটে সাদা ধারালো দাঁত দেখে বুকটা কেঁপে উঠল। কিন্তু পুরোপুরি সাপের মতো নয়। গলার কাছে পুটুলির মতো নীল রঙের একটা থলি দেখে শুরুতে বুঝিনি কত ভয়ানক এই প্রাণী। আমি তখনও জানি না এই প্রাণী আমার আঙুলের আদলে নিজেকে বদলে ফেলতে পারে। সেদিন একদিনের জন্য ঘরে ফিরেছিলাম। কেউ জানেনি আমার আঙুলের ঘটনা। কিন্তু দুদিন পরেই যখন বুঝলাম আমার ওই আঙুল আমার নিঃশ্বাস আর আমার চামড়ার সংস্পর্শে এলে মানুষের মৃত্যু নিশ্চিত, তখন আর ঘরে টিকতে পারিনি। দাদুকে ছোঁয়ার পর তার মুখ দিয়ে ফেনা উঠে প্রায় সাথে সাথেই অজ্ঞান হওয়ার কারণটা বুঝিনি তখন। তার মরে যাওয়ার পর কারণটা বুঝতে সময় লেগেছিল। কিন্তু পোষা কুকুরটাকে যখন অভিশপ্ত আঙুলটা নিজেই ছোবল দিল, তখন আর কিছু করার ছিল না। ঘর ভর্তি প্রিয় মানুষজন। তাই একদিন যাযাবরের মতন ঘর ছেড়ে বেরিয়ে গেছিলাম, কাউকে কিছু না জানিয়েই। কি জানাবো? কেউ বিশ্বাস করবে? করলেও বুড়ো খবিশের কাছে সাহায্য চাওয়ার অপরাধে আবার শাস্তি ভোগ করতে হবে। ওদিকে আমার উপস্থিতিও সবার মৃত্যুর ফরমান জারি করবে। একদিন সহ্য করতে না পেরে রাগে ক্ষোভে সাপের মতন আঙুলের মাথা ধরে দা দিয়ে বসিয়ে দিলাম একটা ঘা, যেন গোড়া থেকে উপড়ে ফেলা যায় ওটাকে। রক্তে ভিজে উঠল আঙুলের চারপাশ। সবুজ রঙের সেই রক্ত।
আমার বিষাক্ত আঙুল আমাকেই দংশন করে গেল বারবার। অবশেষে সফল হলাম। ফুঁসে ওঠা সাপের মতন আঙুলটাকে শরীরের সমস্ত শক্তি দিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলে দিলাম। ডুবন্ত আঙুলটার মাথায় দুটো রক্তবর্ণ চোখ একবারের জন্য আমার দিকে তাকিয়েছিল। সে দৃষ্টি ভোলার নয়। নিজের প্রতি মায়া করতে গিয়ে অনেক অন্যায় করে ফেলেছি, আর না, তবু তো বিষ মুক্ত হতে পেরেছি, এই অনেক। কিন্তু আজ এত বছর পরে নীলকণ্ঠ ফিরে এসেছে ঠিকই। আনামকে দংশনের পর কিছুটা শান্তও হয়েছে। আনামের শরীর সম্পূর্ণ নীল হবার আগেই কেটে পড়তে হবে মেজ থেকে। সাপের স্মৃতিশক্তি নাকি খুব ভালো হয়। ও শুধু শিকার খুঁজবে এখন। আমার মেসে তাজা শিকারের অভাব নেই। তাছাড়া মানব নিধনের এই অনাবিল আনন্দ যে আমাকেও পেয়ে বসেছে। শুনছিলেন নীলকণ্ঠ, রচনা জাকিউল অন্তু, গল্প পাঠে আবহ সঙ্গীত ও প্রচ্ছদ পরিকল্পনায় আমি অনিরুদ্ধ। অনেক ধন্যবাদ জাকিউল অন্তুকে আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। যদি আপনার ভালো লেগে থাকে এই গল্প, তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাহলে আজ আসি, আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রোমাঞ্চ নিয়ে, বা নতুন কোনো রহস্য নিয়ে। নমস্কার, শুভরাত্রি।